দাদু দাদু, জমিতে। জমিতে? শ্রবণ, কি হয়েছে জমিতে? শান্ত হয়ে বল। দলজিৎ তেজ সিংকে গুলি করেছে। কি? হ্যাঁ। বেঁধে দিয়েছে? কি কথা? কেন? কখন মারলো গুলি? দলজিৎ! চলো তাড়াতাড়ি, দলজিৎ! আরে আমার বাচ্চা! আরে সরে যাও তেজ ভাই, আমার কি হয়ে গেল রে? তেজ ভাই, তেজ ভাই, তেজ ভাই। কে করেছে? দলজিৎ ভাই আর তেজ দাদার মধ্যে পুরনো শত্রুতা নিয়ে ঝামেলা হচ্ছিল। তখনই দলজিৎ ভাই রাগের মাথায় ওনার বন্দুক বের করেন আর তেজ দাদার উপর ফেলে দিলেন। দলজিৎ, তুই আমার ভাইকে মেরে এত বছর ধরে চেপে থাকা শত্রুতাকে আবার জাগিয়ে দিয়েছিস। আমি তোর সমস্ত বংশকে ধ্বংস করে দেবো। আরে সরবজিৎ, কোথায় যাচ্ছিস? আয় সরবজিৎ, আরে তোরা এসে দেখ তোদের বোন কোথায় চলে যাচ্ছে। তাড়াতাড়ি আয়। মা দেখে ফেলেছে, তাড়াতাড়ি চলো। করছি তো, স্টার্ট হচ্ছে না। আরে বাইকটা স্টার্ট করো। আরে করছি তো। সরবজিৎ, ওই যে বাইকে। আমাদের শত্রু রঞ্জিতের ছেলে, ধরো। আরে বাইক স্টার্ট কেন নিচ্ছে না? চালু রাখতে হতো না তোমাকে? আমি কি করে জানবো তুমি ঝট করে চলে আসবে? সরবজিৎ, আমাদের শত্রুর সঙ্গে পালানি কেটে ফেলবো। মান সম্মান মাটিতে মিশিয়ে দিল। ধরো ওকে। শেফালি, আমি অফিসে আছি, পরে কথা বলছি। এর উত্তরটা আমি তোমায় পরে দিই। তোমার গ্রেট কাকিমাকে জিজ্ঞাসা করো। আরে আমি কথা শোনাচ্ছি না, তোমার কাকিমা গ্রেট তো বটেই। আচ্ছা ঠিক আছে, আম সরি। আচ্ছা শোনো, আমি জানাচ্ছি তোমায়। ওকে বাই। কি হয়েছে বলুন? গার্লফ্রেন্ডস প্রবলেম? না স্যার, গার্লফ্রেন্ডের কাকিমার প্রবলেম। কাকি কোথা থেকে? স্যার আহমেদাবাদ থেকে এসেছেন, আপনার ফ্যান ক্লাবের মেম্বার। প্রত্যেকদিন শেফালিকে নতুন ধাঁধা জিজ্ঞাসা করেন, আর তারপর সেটার উত্তরের জন্য শেফালি আমার মাথা খায়। বরুণ, ধাঁধার এক্সপার্ট তো এখানে বসে আছে, কেদিকে জিজ্ঞেস করো। স্যার একটু অদ্ভুত ধাঁধা। হরিতরূপ বেশ কতিপয়, কেশ অন্তহীন, দন্ত বিশেষ। রাজাবাবুর বাগানে একটা দুশালা উড়ে এসে পড়লো। রাইট স্যার। আমার তো কোয়েশ্চেনটাই মাথায় ঢুকলো না। হোয়াট ইজ দ্য মিনিং অফ দুশালা? মিলি, তুমি দুশালা পড়ে এসেছো, আর দুশালাটা কি তুমি জানো না? দুশালা মানে হচ্ছে শাল। শাল? স্যার আপনি জানেন? তার মানে আপনি উত্তরটাও নিশ্চয়ই জানেন। প্লিজ বলুন না। আরে আমার ঠাকুমা এই ধাঁধাটার উত্তর আমায় বলেছিল। ভিনটেজ দাদা? স্যার প্লিজ, হোয়াটস দ্য আনসার স্যার? শেফালি আমার উপর আরেকটু ইমপ্রেসড হবে। ইটস ভেরি সিম্পল বলুন। বলুন। স্যার মাফ করবেন, না বলেই ঢুকে পড়েছি, ব্যাপারটাই এমন। আমরা দুজন বাড়ি থেকে পালিয়ে এসেছি। পাঞ্জাবে ফাগারার কাছে একটা গ্রাম আছে ধনকপুর, ওখান থেকে। আপনারা বসুন, বলুন বিষয়টা কি।
বলুন সমস্যাটা কি? স্যার আমরা দুজনে একে অপরকে ভালোবাসি, অমনপ্রীত আর সরবজিৎ। লিসেন, তোমাদের দুজনের মধ্যে আমনপ্রীত কে আর সরবজিৎ কে? আমি অমনপ্রীত আর ও সরবজিৎ। ও স্যার ব্যাপারটা এমনই যে আমাদের ফ্যামিলির মধ্যে বহুদিনের পুরনো শত্রুতা আছে, আর দুদিন পরে লোড়ির দিন সরবজিতের অন্য একজনের সঙ্গে বিয়ে। সরবজিতের বিয়ে অন্য কারোর সঙ্গে হতে চলেছে, এই কারণে তুমি ওকে পালিয়ে এখানে নিয়ে এসেছো। দেখো অমনপ্রীত, তুমি এই কাজটা একদমই ঠিক করনি। তোমরা দুজন প্রাপ্তবয়স্ক, তোমাদেরকে আইনতভাবে তো কেউ কখনো আটকাতে পারবে না। কিন্তু আমার কাছে কেন এসেছো? আমি তো ম্যারেজ রেজিস্টার নই। আগে এখন তো আপনিই ভরসা। আসলে আমরা আমাদের পরিবারের মত ছাড়া বিয়ে করতে পারবো না, কিন্তু ওনাদের রাজি করতে গেলে ওনাদের আগে মেলাতে হবে। ওদের একসঙ্গে মেলাতে হলে ওদের ভুল বোঝাবুঝি দূর করতে হবে। না মানে এটা কি বলছেন আপনারা দুজন? আমি কিভাবে আপনাদের দুই পরিবারের মধ্যে মিল ঘটাতে পারি? কি ভুল ধারণা আপনাদের? আমি কি করে করতে পারি বলুন, একটু স্পষ্ট করে বলুন আমাকে। আগে 1 বছর আগে লোড়ির রাতে আমার কাকা তেজ সিংকে ক্ষেতের মাঠে কেউ গুলি করে। ছাড়, তুই আমার বন্দুক ছাড়। আর এর দোষ ওনার পুরনো শত্রু ওই যে সরবজিতের বড় মেসোমশাই দলজিৎ সিং, ওনার ওপর পড়ে। ওনার তো জেল হয়ে যায়, তখন থেকে আজ পর্যন্ত দুই পরিবার একে অপরের মুখই দেখে না। এছাড়াও স্যার একে অপরকে শেষ করে দিতে চায়। কিন্তু কি তোমার মেশো ওর কাকাকে? ও একদম না, আমার মেসোমশাইকে কেউ ফাঁসিয়েছিল, গুলিটা অন্য কেউ করেছিল। স্যার কিছু একটা করে আপনি ওনাকে নির্দোষ প্রমাণ করুন, যাতে আমাদের দুই পরিবার এক হয়ে যায়, আমাদের এক হতে দেয়। সো কেডিয়ান বরুণ, ব্যাগ প্যাক করি পাঞ্জাবের জন্য। হ্যাঁ বিলি, করিয়েই দাও। তাছাড়া অনেকদিন হয়ে গেল যে আমি শুধু শাক পাতা আর রুটি খেয়ে যাচ্ছি। স্যার পাঞ্জাবে চলে তো এলাম, এবার কি করব? সবার আগে সরবজিৎকে ওর বাড়িতে ছেড়ে দেবো। আমি বুঝতে পারছি না যে ওর ভাগ্নের এখনো পর্যন্ত কি গল্প তৈরি হয়েছে। স্যার বাই দ্য ওয়ে, ওই হরিতরূপ কেশ ধাঁধাটার উত্তরটা তো... তাড়াহুড়ো কি আছে? সরবজিতের বাড়িটা আগে আসুক তো, আর উত্তরটা এখানেই, এই ক্ষেতের মধ্যেই আছে। বা সাদাব বাবু, সুন্দরভাবে স্বাগত জানাচ্ছেন। তাহলে তুই সে যে আমার বোনকে বাড়ি থেকে পালাতে পরামর্শ দিয়েছিলিস? কেডি স্যার পালানোর নয়, ফেরার পরামর্শ দিয়েছিলেন। কে স্যার? কেডি স্যার। কেডি কে? আরে কেডি পাঠক আমার নাম। এটা তো তুমিই হলে বিখ্যাত উকিল কেডি পাঠক? আগে সেই। হ্যাঁ, এবার উনি দলজিৎকে নির্দোষ প্রমাণ করবেন, যাতে আমি আর সরবজিৎ... তোর বুকে তো আগে গুলি করব আমি। আমার বোনকে নিয়ে পালিয়েছিলিস না? আরে না সর্দার বাবু, এরকমটা নয় যেরকমটা আপনি ভাবছেন। আগে আপনি বন্দুকটা নিচে নামান তো, আমি বুঝিয়ে বলছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনার বোনকে ফিরিয়ে আনার আইডিয়াটা আমার ছিল না, অমনেরই ছিল। ও একদমই চাইছিল না যে আপনাদের অনুমতি ছাড়া এই সম্পর্কটা হোক। খুব ভালো ছিল। তাছাড়াও এই আইনটাকে হাতে তুলে নিয়ে খুব একটা লাভ হবে না আপনার। সম্পর্ক তো আমিই করাবো, মরণের সাথে, এর আর এর পুরো গোষ্ঠীর। যদি ভবিষ্যতে আমার বোনের দিকে আর চোখ তুলে দেখেওছিস... আরে দেখুন, আপনি আমার কথাটা... জুড়তে এসেছো? ও স্যার, কিছু কিছু জিনিস ভেঙে গেলে আর জুড়ে না। জুড়তে পারলে জুড়ে দেখাও।
তুই এখানে কি করছিস? চল ভেতরে, দাদা আমি বলছি চল ভেতরে, স্যার আমান ভেতরে চল। আমান অনেক হয়েছে তোর এই নাটক। কেডি স্যার, এই রোমিও জুলিয়েটের গল্পের শেষটা তো এখন আপনার হাতে। বরুণ, লাঠি ভেঙে ফেলা খুবই সহজ কাজ, কিন্তু যখন দুটো হৃদয় জুড়ে যায় সেইটা ভাঙা অসম্ভব কাজ হয়ে যায়। কিন্তু তেজ সিং আমার শত্রু ঠিকই, কিন্তু আমি ওকে খুন করিনি। আচ্ছা, তো ওই রাতে হয়েছিলটা কি? দেখুন, আমি আমার পরিবারের সাথে লোরির আনন্দে ছিলাম, হঠাৎ খবর এলো। আহাহাহা, কি দারুণ রাবড়ি! আরে দলজিৎ দাদা, তেজ সিং তো ক্ষেতের দিকে গেল, ও চাষের জল আটকে দিচ্ছে। আরে আমি ওকে আটকাতে গেলাম, ও আমাকে বন্দুক দেখাচ্ছে। কি? জলটা কি ওর বাবার সম্পত্তি নাকি? লোকটা আবার সে জ্বালাতন করতে শুরু করেছে। আজ তো আমি ওকে ছাড়বো না, মেরেই ফেলবো। চল আমার সাথে। এই তেজ সিং দাঁড়া! এই তেজ সিং, আমি তোকে ছাড়বো না। আরে দলজিৎ, তোকে তো আমি একদম ছাড়, তুই আমার বন্দুক ছাড়। এই তেজ, আমার বন্দুক ছাড়। এই গুলিটা কে চালালো? তেজ দাদা, তেজ দাদা, তেজ দাদা। তাহলে মানে এটা দাঁড়াচ্ছে যে ওই রাতে আপনার বন্দুক থেকে দুটো গুলি বেরিয়েছিল। প্রথম গুলিটা আমি চালিয়েছি ওকে ভয় দেখানোর জন্য, কিন্তু ও উল্টে ভয় পেয়ে গিয়ে আমারই বন্দুক থেকে আমাকে গুলি চালিয়ে দিল। ভাগ্য ভালো যে বন্দুকের মুখ আমি ঘুরিয়ে দিয়েছিলাম। 3 নম্বর গুলিটা কে চালিয়েছিল সেটা বুঝতেই পারলাম না, আর ওই গুলিতেই ও মারা যায়। মানে ওই রাতে আপনার রাইফেল থেকে একটা গুলি আপনি চালিয়েছিলেন আর একটা তেজ সিং চালিয়েছিলেন। তো আপনি বলছেন যে তৃতীয় গুলিও একটা চলেছিল, সেটা অন্য কেউ তার রাইফেল থেকে চালিয়েছিল। কাউকে আপনি সন্দেহ করেন কি এই বিষয়ে? দেখুন, তেজ সিং মারা যাওয়ার পরে ওর সমস্ত সম্পত্তি ওর সৎ কাকা বল্লভ সিং পেয়ে যায়, যে ওই রাতে জমিতে ছিল। আচ্ছা, পল্লু সিং। আরে তুই চিন্তা করিস না, এই কেডি পাঠক কিছু করতে পারবে না এই কেসটায়। আর না দলজিৎকে আমরা জেল থেকে বাইরে আসতে দেব, বুঝেছিস? শোন, দলজিৎ যতই বলুক যে ও আমার ভাইকে মারেনি, কিন্তু এই খুনটাকে করেছে আমরা জানি। আর ওই কেডি যদি ওকে কোনোভাবে বাঁচিয়েও নেয়, তাহলে আমি ওয়াহেগুরুর দোহাই ওকে প্রাণে মেরে ফেলব। মেশো মশাইকে কেউ যদি হাতও লাগাস না, তাহলে ওয়াহেগুরু দিব্যি তার হাতই ভেঙে ফেলবো। আরে দাঁড়ান, কি করছেন আপনারা এগুলো? কেসটার কোনো সিদ্ধান্ত আসার আগেই আপনারাই দেখছেন নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। হ্যাঁ, একটু সবুর করুন, আইনকে তার নিজের কাজটা একবার করতে দিন। যান ভেতরে যান, কেসটা শুনানি এক্ষুনি শুরু হবে। আসুন প্লিজ। মিস্টার পাঠক, যে কেসের মীমাংসা গত বছর হয়ে গেছে, সেই কেসটা আপনি হাইকোর্টে এনে আবার খুলেছেন। আমি কি জিজ্ঞেস করতে পারি যে এই 1 বছর বাদে আপনার কাছে কি এমন প্রমাণ আছে যে আপনি আদালতের সিদ্ধান্ত বদলাতে পারেন? ইয়নার, আমি কিছু তল্লাশি চালিয়েছি আর আরে পাঠকজি, আপনার খোঁজ খবরে তো কিছু হওয়ার নয়, এটা আপনি শুনে নিন। আসুন হুজুর, আমরা এই কেসটাকে আরেকবার মনে করে নিই, সেই নিয়ে 2-4 কথা বলে নিই। তেজ সিং আর দলজিৎ সিং চিরকালই একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, মানে রাইভাল। আগে স্কুলে, পরে ব্যবসায়। কথায় কথায় দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো, মাঝে মাঝে হুমকিও দিয়ে বসতেন, কখনো কখনো তো গালমন্দ হয়ে যেত। গোটা এলাকাটা এসবের সাক্ষী ছিল। আর যখন তেজ সিং ভোটের জন্য এলাকা থেকে দাঁড়িয়ে পড়লেন, তো অটোমেটিক্যালি দলজিৎ সিং ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়লেন।
আর ওই লোরির রাতেও ঠিক এরকমই হয়েছিল। এই তেজ সিং দাঁড়া, এই তেজ সিং আমি তোকে ছাড়বো না। আরে দলজিৎ, কি করছিস? এই হলো দলজিৎ সিং এর সেই বন্দুক যেটা থেকে গুলি চলেছিল। এই বন্দুকের রিপোর্ট আপনার সামনে আছে। এর ওপর দলজিৎ সিং এর আঙুলের ছাপও আছে, আর গুলি এটা থেকেই চলেছে। এমনকি এলাকার লোকেরাও দলজিৎ সিংকে এই বন্দুক নিয়ে ক্ষেতের দিকে যেতেও দেখেছিল। পাঠকজি, হ্যাঁ। কোনো সন্দেহ? না, আমার কোনো সন্দেহ নেই যে এটা দলজিৎ বাবুরই বন্দুক। আর এটা স্পষ্ট যে যদি এটা দলজিৎ বাবুর বন্দুক হয় আর কোনো পেন্টওয়ালা যদি ওকে নিজের বন্দুকটা নিয়ে ক্ষেতের দিকে যেতে দেখেন, তাহলে এর মধ্যে কোনো ভুল তো কিছুই নেই না। আর নিজের বন্দুকের উপর নিজের আঙুলের ছাপ থাকাটা তো খুবই স্বাভাবিক। ঠিক বললাম কিনা? আপনি এত ওজন একটা তুলে কেন দাঁড়িয়ে রয়েছেন? দিন আমাকে এটা দিন। ইয়নার, এটা ঠিক যে এই রাইফেলটা ওই দলজিৎ সিং বাবুর, আর সেই রাতে উনি এই রাইফেল থেকে তেজ সিং বাবুর উপর গুলি চালিয়েছিলেন। তবে মাথার ওপর দিয়ে সেটা ইয়নার তাকে ভয় দেখানোর জন্য। কিন্তু পাঠকজি, দলজিৎ সিং যদি গুলিটা মাথার ওপর দিয়ে চালিয়ে থাকে তাহলে পিঠে গিয়ে লাগলো কি করে? ম্যাজিক বুলেট বুঝি? না, জাদু দিয়ে নয় ইয়নার, ট্রিগারের সাহায্যে ছাড়া হয়েছিল গুলিটা। আর একটা দ্বিতীয় গুলিও চলেছিল যেটা তেজ সিং বাবু চালিয়েছিলেন। সেই গুলিটা কিন্তু ইয়নার। পাঠকজি, এটা তো স্পষ্ট যে তেজ সিং এর নিজের চালানো গুলি, ওনার নিজের পিঠে তো লাগা সম্ভব নয়। হোয়াট ইজ জোক? হ্যাঁ, এটাই তো এখন প্রশ্ন সিমরান দেবী, যে গুলিটা কে চালালো, কোথা থেকে চালালো, কোথায় গিয়ে লাগলো। এই সমস্যাটা সমাধান করতেই তো আমি এখন এখানে এসেছি। ইয়নার, শুধুমাত্র এতটাই নয়, গতবারের শুনানিতে যে গুরুত্বপূর্ণ প্রমাণটা এখানে পেশ করা হয়েছিল ইয়নার, দলজিৎ সিং বাবুর এই কুর্তাটা, যেটা সেই রাতে উনি পরেছিলেন, যার ওপর তেজ সিং বাবুর রক্তাক্ত হাতের ছাপ রয়েছে। এই কুর্তাটা দেখে আমার মনে একটা প্রশ্ন জেগেছে ইয়নার, যে যদি তেজ সিং বাবুর এই পিঠের ওপর দলজিৎ সিং বাবু যদি গুলি চালিয়ে থাকেন, তাহলে এটা স্পষ্ট যে ওনার পিঠের দিকটা ওনার দিকে ছিল হয়তো। আর উনি যদি গুলি চালিয়ে থাকেন তাহলে তেজ সিং বাবু সামনের দিকে ঝুঁকে পড়বেন ইয়নার, দলজিৎ সিং বাবুর দিকে নয়। যদি সামনের দিকে ঝুঁকে পড়েন তাহলে ওনার রক্তাক্ত হাতের ছাপ দলজিৎ সিং বাবুর কুর্তার মধ্যে এলো কিভাবে? আরে পাঠকজি, এটাও তো হওয়া সম্ভব যে যখন তেজ সিং এর গুলি লাগলো তখন উনি ঘুরে গিয়েছিলেন, আর হয়তো তিনি দলজিৎ সিং এর কলারটা ধরার চেষ্টা করেছিলেন। কোনো সন্দেহ? না, সন্দেহ তো আমার প্রথম থেকেই হচ্ছে সিমরান দেবী। এই পুরো কেসটাতে হতে তো এটাও পারতো, যদি তেজ সিং বাবু যদি উঠে পড়তেন তাহলে আরো একটা গুলি মেরে দিতে পারতেন দলজিৎ বাবু। এর মধ্যে সমস্যার কি ছিল, তাই না? দেখুন সিমরান দেবী, এখন আমার দেখার প্রয়োজন নেই, দেখবেন আপনি। আচ্ছা। আর আপনি শুনবেনও। এই ঘটনার 9 জন প্রত্যক্ষদর্শী সাক্ষীকে আমি নিয়ে আসছি। তো আমার প্রথম সাক্ষীকে নিয়ে আসার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। এবার শুনলেন তো মিস্টার পাঠকজি, এবার বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ সিমরান দেবী, আমি শুনে নিয়েছি আর বুঝতেও পেরে গেছি যে আপনার এই সমস্ত প্রত্যক্ষদর্শী সাক্ষী দলজিৎ সিং বাবুকে বন্দুকটা নিয়ে ক্ষেতের দিকে যেতে তো দেখিয়েছিলেন, কিন্তু ওনাকে কেউ তেজ সিং বাবুকে হত্যা করতে দেখেননি। তাহলে কিভাবে প্রত্যক্ষদর্শী সাক্ষী হলো? অর্ডার অর্ডার। আচ্ছা মিস্টার পাঠকজি, আপনার এই ইচ্ছেটাও পূর্ণ করে দিচ্ছি। আমি এমন একজনকে ডাকতে চাই যে এই ঘটনাটা নিজের চোখে ঘটতে দেখেছে। তো ইওর অনার, আমি অনুমতি চাই আমার পরের সাক্ষীকে এই কাঠগড়ায় পেশ করার। আমার পরের সাক্ষী সুরেন্দ্র সিং জি। স্যার, এমনিতে তো দুজনেই আমার বন্ধু, কিন্তু আমি শুধু সত্যের পক্ষেই থাকব। আমি আমার নিজের চোখে দেখেছি দলজিৎ জেঠুকে তেজ জেঠুর উপর গুলি চালাতে। উনি পিঠে গুলি করেছিলেন, আর আমার সঙ্গে শান্তও ছিল। আগে আমি তো 20-30 ফুট দূরত্বে ছিলাম, আর
আমি ওদের ঝগড়া শুধু দেখিনি, শুনেও ছিলাম। দলজিৎ ভাই তেজ দাদাকে খুব গালাগালি দিচ্ছিলেন, আর যেই উনি ওনার রাইফেলটা তুললেন, তেজ দাদা, তেজ দাদা, তেজ দাদা! সন্ত, সন্ত ওঠ, ওঠ সন্ত ওঠ। এটাই হয়েছিল সেদিন রাতে। দলজিৎ ভাই তেজ দাদাকে মেরেছিল। থ্যাংক ইউ সন্তোষজি। তাহলে পাঠকজি, কোনো সন্দেহ নাকি নিঃসন্দেহ? Court is adjourned till tomorrow. সরবজিৎ, এত রাতে তুই? আমি আগেই বলেছিলাম না পালিয়ে যাই, এখনো সময় আছে। কিন্তু আদালতে কেস। কেস আমরা হেরে যাব আমান। সমস্ত সাক্ষী মেসোমশাইয়ের বিরুদ্ধে। কিচ্ছু হবে না, এরা চিরকাল শত্রুই থাকবে একে অপরের। এরপরে কেসের ফলাফল বেরিয়ে যায় আর দাদা আমার বিয়েটা অন্য কোথাও দিয়ে দেয়। পালিয়ে চলো। না সরবজিৎ, যেখানে এতদিন অপেক্ষা করলাম, মাত্র একদিনই তো। আমার কেডি স্যারের উপর পুরো ভরসা আছে। উনি না আমাদের ভালোবাসাকে হাতে দেবেন, না নিজের কেসকে। স্যার, কেসটা জেতার প্রেশার তো এখন আরো বেড়ে গেল। বরুণ, দলজিতের বক্তব্য অনুযায়ী ও ওই দিক থেকে এসেছিল, আর তেজ সিং এখানে দাঁড়িয়েছিল দলজিতের দিকে মুখ করে। ওই লাঠিটা তোল একটু। তুই ভেবে নে যে তুই হলি দলজিৎ, তোর হাতে বন্দুক রয়েছে, তুই আমার মাথার উপর দিয়ে গুলি চালাচ্ছিস। তো এটা স্পষ্ট যে গুলিটা ওই দিক দিয়ে চলেছিল, যেটাকে খুঁজতে হবে আমাদের। স্যার, গুলি খুঁজবো? 1 বছর বাদে গুলি পাবো? খুঁজলে তো ঈশ্বরকেও পাওয়া যায় বরুণ। রাইট স্যার। স্যার, গুলিটা পেয়ে গেছি। এটা তো এমনি একটা গুলি, যেটা দলজিৎ সিং ওর রাইফেলে লাগিয়েছিল। স্যার, দলজিতের গুলি তো পেয়ে গেলাম, এবারে সেই গুলিটা খোঁজা যাক যেটা তেজ সিং চালিয়েছিল। এক মিনিট, এই বিষয়টা আগে কেন ভাবিনি? কোন কথাটা স্যার? বলছি আমি, এটা রাখ তুই। তেজ সিং এর চালানো গুলিটা তো আমরা কখনোই পেতে পারবো না, কারণ সেটা দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। স্যার, হাউ ইজ ইট পসিবল? তেজ সিং এর গুলিটা পিঠে লেগেছিল, আর কেউ নিজের পিঠে গুলি কি করে মারবে? স্যার, এটা তো ভুল করেও হতে পারে না। স্যার, 1 মিনিট, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি বলছেন যে তৃতীয় কোনো ব্যক্তি আছে যে তেজ সিংকে মেরেছে? চল ঘটনাস্থলের দিকে যাওয়া যাক। একবার ঘটনাক্রমটাকে পরপর ভেবে নিতে হবে। বন্দুকটা ওটা তুই। তো বিষয়টা হলো যে দলজিৎ তেজ সিং এর মাথার উপর দিয়ে এভাবে গুলি চালায়, ওদের দুজনের মধ্যে হাতাহাতি হয়, আর তারপর তেজ সিং ওই বন্দুকটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। 3 নম্বর গুলিটা ওই দিকে চলে, আর তারপরে গুলিটা আপনার পিঠে লেগেছে, মানে বলতে চাইছি তেজ সিং এর পিঠে। কোথা থেকে, কিভাবে? আর ওদিকে ঠিক পিছনে
সন্তর বাড়িটা রয়েছে। তো এটা সম্ভব যে সন্ত যে গুলিটা চালায় সেটা তেজ সিং এর পিঠের দিকে এসে লাগে। স্যার আমি কিচ্ছু বুঝতে পারছি না, সামনে পিছনে কে কোথায় দাঁড়িয়েছিল। আমার শুধু একটাই প্রশ্ন, যদি তেজ সিং গুলিটা সামনে থেকে চালিয়ে থাকে তাহলে ওই গুলিটা ওর পিঠে লাগলো কি করে? হাউ ইজ ইট পসিবল? আর নয়তো দলজিৎ মিথ্যে বলছে। লড়ি হে আজকে লড়ি। স্যার লড়ির জন্য বাচ্চারা কাঠ জোগাড় করছে। চল তাকে গিয়ে আমরা সাহায্য করি। পাঞ্জাবে এসে যদি লড়ি আমরা না শুনি তাহলে আর কি করলাম। চল। 1 মিনিট স্যার, আমার ওই ধাঁধাটার উত্তরটা তো দিন। হরিদ্রূপ বেশ কতিপয়। লড়ি তো শুনিনি, তারপর চল। স্যার লড়িটা কেন করে বললেন না তো? বরুণ, এই লড়ি বছরের সব থেকে ছোট দিন আর বড় রাতে পালন করা হয়ে থাকে। এক ধরনের প্রতীকী এটা, ফসল কাটার আর কৃষকদের নতুন বছর শুরু হওয়ার। তো ওনারা উল্লাসের সঙ্গে শুরু করেন এখানে এই লড়িতে আগুন জ্বালে। আঙ্কেল আজকে তো আমরা আগুনে বাদামও ফেলি এইভাবে। তুই ঠিক আছিস তো? কিছু না স্যার, বাদামটা কাঠ থেকে ছিটকে আমার লাগলো। তোর সঙ্গে এসব হয়? কি হলো স্যার? চল একটু। কোথায়? কেসের সমাধানটা খুঁজতে। স্যার জানি না কেডি স্যার কি দেখতে পান যেটা আমি দেখতে পাই না। কেডি স্যার ইজ গ্রেট। যেটা হয় দেখা যায় না, যেটা দেখা যায় সেটা হয় না। যাই হোক, বাকিটা তো কোর্টেই বোঝা যাবে। স্যার স্যার আদালতের কাজ শুরু করা হোক। প্রসিকিউটর মহোদয়া, প্রথমে আপনি। আগে না ইওর অনার জি, আগের দিন তো আমি এত কিছু বললাম। আজ না হয় মিস্টার পাঠকই কথাগুলোর জবাব দিন। বা এটাও হতে পারে যে মিস্টার পাঠকের কাছে আমার বড় বড় সাক্ষী ও তাদের বয়ান শোনার পর হয়তো কোনো উত্তরই নেই। কি মিস্টার পাঠক জি? না, ঠিক বলছেন আপনি। আমি আজকে কোনো জবাব দেব না, প্রশ্ন করব আপনার এই গুরুত্বপূর্ণ সব সাক্ষ্যদের। আর এটা সম্ভব যে আমার এই প্রশ্নগুলো করার পর আপনার কাছে হয়তো আর কোনো প্রশ্নই থাকবে না। সবার আগে তো সন্ত। হ্যাঁ, তো সন্ত দেবী, আপনার বক্তব্য অনুযায়ী আপনি এই যে আমার মক্কেল যিনি এখানে সামনে দাঁড়িয়ে আছেন, দলজিৎ সিং বাবু, ওনাকে আপনি দেখেছিলেন যে উনি তেজ সিং বাবুর ওপর গুলি চালিয়ে তাকে হত্যা করলেন। এইসব আপনি নিজের চোখে দেখেছিলেন? হ্যাঁ, আমার দৃষ্টি খুব প্রখর। খুব তীক্ষ্ণ নজর আপনার। হ্যাঁ। চলুন দেখে নেওয়া যাক আপনার চিন্তা ভাবনা শক্তি কতটা প্রখর। একটা ধাঁধা জিজ্ঞেস করছি আমি আপনাকে, দয়া করে সেটার উত্তর দিন আপনি। হ্যাঁ একদম। হরিদ্রূপ বেশ কতিপয়, কেশ অন্তহীন রাজা বাবুর বাগানেতে দুশালা উড়ে এসেছিল। কি পেয়েছেন মিস্টার পাঠক জি? এটা আদালত, কোনো খেলার মাঠ নয়। কোনো সন্দেহ? না, আমার তো কোনো সন্দেহ থাকতেই পারে না। দাদাটা আমি জিজ্ঞেস করেছি, তার উত্তর তো আমি জানবই। চলুন আমি আরো একবার এই ধাঁধাটা বলে দিচ্ছি। হরিদ্রূপ বেশ কতিপয়, কেশ অন্তহীন ছিল, রাজা বাবুর বাগানে দুশালা উড়ে এসেছিল। আমি জানি না। মিস্টার পাঠক, এই কেসের সঙ্গে এর কি সম্বন্ধ? ইওর অনার, আমার ধাঁধার সঙ্গে এই কেসটার খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তার আগে আমি আমার এই ধাঁধাটার উত্তর দিয়ে দিচ্ছি ইওর অনার। আর আমার এই ধাঁধার উত্তরটা হলো ভুট্টা ইওর অনার। হরিদ্রূপ বেশ কতিপয়, কেশ অন্তহীন ছিল, রাজা বাবুর বাগানে দুশালা উড়ে এসেছিল। ভেরি গুড, এবারে কাজের কথাও বলুন। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, আমি এগোচ্ছি এখন। তো এখানে আপনি এই ধাঁধার উত্তরটা তো পেয়েই গেলেন, আর আপনি হয়তো এই ইঙ্গিতটাও পেয়ে গিয়েছেন যে আমি আপনাকে ঠিক কি জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম। যেই সময় এই ঘটনাটা ঘটে তো ওখানে ভুট্টা ফসল ফলেছিল ওই ক্ষেতের ওপর। হ্যাঁ। ফসল কাটা হয়নি না? না না না। হ্যাঁ, তো আদালতকে একটু বলুন যে এতটা নিশ্চয়ই আপনি জানেন যে ওই ভুট্টা ফসলের ক্ষেত্রে কম করে হলেও উচ্চতা কতটা দরকার হয়? আগে ওই ওই 7 থেকে 8 ফিট। তা হবে। আর সব থেকে বেশি 12 থেকে 13 ফিট। তা হবে। আর মাফ করবেন, আমি আপনাকে আপনার উচ্চতাটা জিজ্ঞেস করছি। হ্যাঁ 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 বলছি। আমার মনে হয় যে আপনি 5 বা 5.5 ফিট হবেন। হ্যাঁ। তো 5 5.5 ফিট উচ্চতা নিয়ে আপনি 8, 9, 10 ফিট উচ্চতার উপরে গিয়ে
অন্য একটা খেতে কাউকে, অন্য আরেকজন কাউকে হত্যা করতে কি করে দেখে ফেললেন? ওখানে ওখানে কি মই ছিল কোনো? কোথাও এরকমটা নয় তো সন্ত দেবী যে আপনিই মেরেছিলেন ওকে? অর্ডার অর্ডার। না আমি মারিনি, একদম না। মিথ্যা কথা বলেন আপনি সন্ত দেবী, আপনি মিথ্যা কথা বলেছেন। বলুন কার কথা মতো আপনি মিথ্যা কথা বলেন? কেন মিথ্যা কথা বলেন আপনি? সুরেন্দ্র দাদা। চাপে পড়ে এখন আর একটা কথা বেরোলো না, চাপে পড়ে এখন আরেকজনের নাম নিচ্ছে, সুরিন্দারের নাম নিল। দেখা যাক কি হয়। অর্ডার অর্ডার। সুরেন্দ্র দাদা বলেছিল যে দলজিৎ দাদাকে ফাঁসাতে, কিন্তু ওনার কথাতেই আমি এই মিথ্যে কথা বলেছি। আমি কিচ্ছু করিনি, আমি তো শুধু সুরেন্দ্র দাদার কথায়। দলজিৎ বীরকে ফাঁসাতে হবে। ব্যাস ব্যাস ব্যাস, আমি বুঝতে পেরে গিয়েছি। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো সুরেন্দ্র পাজিকে আমি কাট করে রাখতে চাইবো। আগে আগে স্যার, আমিও কিছু দেখিনি। আমরা তো শুধু দলজিৎ জেঠুকে ফাঁসাতে চেয়েছিলাম, যাতে এর পরের ইলেকশনে ওনার বদলে আমি বিধায়ক পদে দাঁড়াতে পারি। তার মানে তেজ সিংকে? না না, আমি তো ওখানে ছিলামই না। না আমি কাউকে মেরেছি, না শান্ত মেরেছে। হ্যাঁ, আমি জানি যে সন্ত তেজ সিং বাবুকে মারেননি আর আপনিও মারেননি। তো যদি উনি না মেরে থাকেন তাহলে আর কে মারতে পারেন? তার মানে দলজিৎ সিং তেজ সিংকে মেরেছে, কোনো সন্দেহ? না, দলজিৎ সিং বাবু এই খুনটা করেননি। আমি জানি খুনটা কে করেছেন। আপনি কি জানেন মিস্টার পাঠক? ইওর অনার, আমি জানি যে তেজ সিং বাবুকে হত্যা ঠিক কে করেছে। আর সব থেকে বড় বিষয় হলো যে এখনো ও ওই খেতে দাঁড়িয়ে রয়েছে। বাবা, বলতেই হবে খুনির সাহস প্রচুর। 1 বছর হয়ে গেল এখনো ঘটনাস্থলেই দাঁড়িয়ে আছে। আগে হ্যাঁ ইওর অনার, একদম জেদি খুব। আমি অনেকবার বললাম তবুও আদালতে আসলো না। আমি আবেদন করব আপনাকে যে যদি আপনি একটু দয়া করে আপনি যদি ওখানে আমার সঙ্গে যান তো আমি আপনাকে তার সঙ্গে দেখা করিয়ে দেবো। সত্যি মিস্টার পাঠক, আই ডোন্ট বিলিভ দিস। আপনি আমাদের এখানে ডেকে এনে আমাদের সময় নষ্ট কেন করলেন? আর আর এগুলো কি? এই হাড়ি, এই বন্দুক? এই জায়গাতেই তো তেজ সিংকে খুন করা হয়েছিল। আগে হ্যাঁ ইওর অনার, আর এরকম একটা বন্দুক দিয়ে কিছুক্ষণের জন্য এটা ভেবে নিচ্ছি যে আমার সহায়ক বরুণ দলজিৎ সিং আর আমি তেজ সিং। বরুণ এটা নে আর গুলি চালা আমার উপর। এটা কি হলো পাঠকজি? আপনি কি আমাদের ফুল ভাবেন? আমরা কি করে মেনে নিই যে সেদিনও গুলিটা এভাবেই মিস হয়েছিল? তাই তো স্যার? কেননা ওই গুলিটা হলো এইটা। যেটা আমরা ওই ঠিক পেছনের গাছটা থেকে পেয়েছি। আর তারপর দলজিৎ সিং আর তেজ সিং এর মধ্যে হাতাহাতি হয়, আর ওই হাতাহাতিতে আরো একটা গুলি সেখানে চলে। এ কি? ও মিস্টার পাঠক জি, এটা কি করে হলো? আপনি তো গুলিটা উল্টো দিকে চালিয়েছিলেন, তো গুলি লেগে হাড়িটা কি করে ভেঙে গেল? হ্যাঁ জি, এটাই তো কেসটার ভিত্তি। আপনি কি বুঝছেন? আজ এই হাড়িতে গিয়ে লাগলো, সেই দিন তেজ সিং এর পিঠে লাগে। ছাড়, তুই আমার বন্দুক ছাড়। আসুন দেখিয়ে দিচ্ছি।
এই দেখুন ইওর অনার, এই থামের ওপর গুলি লাগার চিহ্ন। বিষয়টা হলো যে এইমাত্র যে গুলিটা আমি চালিয়েছিলাম সেটা এই পোস্টে এসে ধাক্কা লাগে আর ফিরে এসে হাড়ির মধ্যে লাগে। ওই রাতে এরকমই কিছু একটা হয়েছিল। তেজ সিং চালিয়েছিল গুলিটা, প্রথমে এই পোস্টের সঙ্গে লাগে, তারপর ফিরে এসে ওরই পিঠে লাগে। ছাড়, তুই আমার বন্দুক ছাড়। এক সেকেন্ড। ও মিস্টার পাঠক জি, আই হ্যাভ এ সন্দেহ। আমরা আপনার এই থিওরিটা কি করে মেনে নিই যে ওদিনও সব এরকমই হয়েছিল? বলুন। আপনার প্রশ্নের খুব সহজ একটা উত্তর রয়েছে প্রসিকিউটর ম্যাডাম। এই থামটার ওপর দেখুন, এই ওপরে আমার চালানো গুলির চিহ্ন, আর তার ঠিক নিচে সেই গুলিটার চিহ্ন যেটা 1 বছর আগে তেজ সিং এর বন্দুক থেকে বেরিয়েছিল। ইওর অনার, এই বিষয়টার পরীক্ষা তো ব্যালিস্টিক্স খুব সহজেই করে ফেলবে। ইওর অনার, আমি আজ পর্যন্ত এরকম অনেকগুলো কেস লড়েছি যেই ক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হয়েছে যে সেগুলো দুর্ঘটনা নয়, হত্যা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে এই ঘটনা, এই মোকদ্দমা একটু অন্যরকম ইওর অনার। এখানে হত্যা নয়, শুধুমাত্র কাকতালীয়ভাবে একটা দুর্ঘটনা ঘটেছিল। সেটা হত্যা ছিল না ইওর অনার, শুধু একটা দুর্ঘটনা। এরপর আমি আর কি বলবো? দ্য ডিফেন্স রেস্টস। মিস্টার পাঠকের দলিল ব্যালিস্টিক এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করানোর পরে আদালত সিদ্ধান্ত নিচ্ছে এগুলো সঠিক। তেজ সিং এর মৃত্যু একটা দুর্ঘটনা। তাই জন্য আদালত দলজিৎ সিংকে নির্দোষ আখ্যা দিয়ে জরিমানা এবং সতর্কতাপূর্বক সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. সিমরান দেবী, কোনো সন্দেহ? আরে না পাঠক জি, অনেক অনেক ধন্যবাদ। নো সন্দেহ। এগুলো কি করছেন আপনারা? হ্যাঁ, লড়ির সময় এটা, এখন তো শত্রুতাও চলে গেছে। জড়িয়ে ধরুন একে অপরকে। শত্রুতা ভুলে গিয়ে বেড়ে উঠুক ভালোবাসা। এটাই আমরা চাই, এটাই আমাদের আশা। শুভেচ্ছা রইল।